শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম, আর ঘড়িতে বাজে এখন সকাল 9টা। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত মেজে ধোয়া নাইটি পরে তারপর সোজা দেখো ঘরে এলাম। তো মা এখনও নিচে যায়নি, আমিও এখনও নিচে যাইনি। তো তিনতলাতে তো ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এত গরম যে গলা শুকিয়ে গেছে। এমনিতেও সকালবেলা উঠে আমি খালি পেটে রোজই জল খাই। তো ঘরে এসেই জলটা খাই, তারপর নিচে গিয়ে চাটা খেয়ে নিই। তো এখানে দেখো মার সাথে কথা বলছি আর জল খাচ্ছি। তো মাকে বলছি, মা এখনো নিচে যাওনি কারণ, তুমি নিচে চলে যাও। তো মা বলছে তুই জল খা, তারপর আমি যাচ্ছি। তো এখানে দেখো খালি পেটে আমি সকাল সকাল জল খেয়ে নিচ্ছি। এত গরম লাগছে, তো মা বলছে একটা কাজ কর, একটু পাউডার লাগা গায়ে, তোর যখন এত গরম লাগছে। তখন আমি বললাম ঠিক আছে মা, একটু পাউডার লাগাই। পাউডারটা লাগালে না মানে বেশ দেখি মানে কিছুক্ষণের জন্য না ঠান্ডা ঠান্ডা লাগে আর বেশ আরাম লাগে। গরমটা না একদম হয় না। আর আমার গলা দিয়ে আর মাথার কপাল দিয়ে এত ঘামাচি বেরিয়েছে, এত ঘামাচি বেরিয়েছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার না পাউডার লাগালেই জ্বলে যাচ্ছে গায়ের চামড়া। মানে এত ঘামাচি হয়েছে, কোনোবার এত ঘামাচি হয় না, এইবার যা ঘামাচি হয়েছে সত্যি কথা। মানে এত গরম পড়েছে, প্রতি বছর গরম হয়েছে, কিন্তু এরকম ঘামাচি হয়নি। তো আর এবার যা ঘামাচি হয়েছে সাংঘাতিক, মানে জ্বালা করছে, সাবান লাগালে জ্বালা করছে, জল লাগলে জ্বালা করছে, এরকম ঘামাচি হয়েছে। তো ওই জন্যই মা বললো একটু পাউডার লাগাতে। তো সেই কারণের জন্যই দেখো একটু গলা দিয়ে আর হাত দিয়ে একটু পাউডার লাগালাম। আর সত্যি কথা এই মানে নবরত্ন কুল পাউডারটা এত ভালো, এত ভালো। পাউডারটা লাগালে না বেশ আরাম লাগে বেশ। তো ওইদিকে জল টল খেলাম, খেয়ে এদিকে দেখো একটুখানি এখন গড়াগড়ি খাবো। আর বোতলে যেই জলটা ছিল সেটা মার বোতলে আবার ঢেলে দিলাম। ছেলে গেছে মুখ ধুতে। তো ছেলের সাথে কথা বলছিলাম, আর বাবুকে বলছেন, বাবু তুই জানলা দরজাটা বন্ধ করে দে, এত তাপ আসছে যে রোদের দিকে না তাকাতে পারছি না, এত তাপ আসছে। তো মানে পাউডার লাগিয়ে আর পাখার তলায় একটু বসে শরীরটা না কীরকম যেন ছেড়ে দিল। তো ভাবলাম না একটু শুয়ে পড়ি, 2 মিনিট 3 মিনিট একটু গড়াগড়ি খেয়ে তারপরে নিচে যাই। তো সেই জন্য একটু শুয়ে আছি। মানে ইচ্ছা যেন করছে না নিচে আর যেতে, কিন্তু কি করব বলো, নিচে তো আমাকে যেতে হবে। তো সেই জন্যেই আর কি এই। তো ওদিকে ছেলে দেখো মুখ মুছছে গামছা দিয়ে। আর প্রচণ্ড গরম, তো সেই জন্যে না ছেলে গায়ে না জামা পরতে পারে না গো। এত গরম, মানে খালি গাতেই থাকে। তো ভিডিওর সামনে আসে বলে তোমরাও আবার সেটা দেখতে পাও আর কি। তো এদিকে দেখো আমি একটু গড়াগড়ি খাচ্ছি, আর এবার যাব নিচে, কারণ একটু চাও খেতে হবে। চা না খেলে না শরীরে একদম এনার্জি পাবো না। চা করব, তারপর চা খাবো। তারপর তো নিচে রাত্রিবেলার বাসন টাসনগুলো সব পড়ে আছে, সেগুলো মাজবো। টুকটাক কাজ তো থাকেই বলো। আর তারপরে বাজার হাট রান্না বান্না কী হয় দেখি। তো যেটা হবে সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তো ওদিকে দেখো একটু গড়াগড়ি খেলাম, নিয়ে এবার দেখো বারান্দায় কালকে যে জামা কাপড়গুলো টুকটাক কেচেছিলাম, তো ভাবলাম কি ওই জামা কাপড়গুলো একটু তুলে দিই, কারণ সব শুকিয়ে গেছে। আর কেন তুলে দিচ্ছি বলতো, পরে না রান্নাবান্না করে এসে না আর ইচ্ছা করে না গো, তখন মনে হয় পাখার তলায় একটু বসে রেস্ট করি, এত গরম লেগে যায়। তো সেই কারণের জন্যে ভাবলাম না তুলে যাই জামা কাপড়গুলো, তারপর তো আবার বেলায় ঘর মোছার ব্যাপার আছে। তো পরে আবার জামা কাপড়গুলো আমাদের গায়ে ফায়ে লাগবে, তো তার থেকে জামা কাপড়গুলো তুলে যাই। তো সেই জন্য জামা কাপড়গুলো তুললাম। তো তোলা টোলা হয়ে নিচে গেলাম, নিচে গিয়ে চা টা খেলাম সবাই মিলে। চা টা খেয়ে এদিকে দেখো রাত্রে কটা বাসন ছিল, যেগুলো এখন আমি মাজতে বসেছি। তো সেগুলোই এখন আর কি মাজবো। তো এটাই হলো কথা। আর মা কদিন পর বাড়ি চলে যাবে। মা অনেক দিন আগেই বাড়ি চলে যাবে যাবে করছে, কিন্তু মাকে না আমি সত্যিই যেতে দিচ্ছি না। বাড়িতে গেলে সেই একা থাকবে, আমার একটা চিন্তা। মানে এইসব ভেবে না মাকে সত্যি কথা অনেক দিন মানে এক মাসের মতন মাকে রেখে দিলাম। সত্যি কথা মাকে ১ মাসের মতো একই সময় ভাবি, যদি আমি একা থাকতাম তাহলে মাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতাম, আমার আর কোনো টেনশনই থাকতো না। কিন্তু দেখো এমন হতভাগিনী কপাল যে ইচ্ছা থাকলেও উপায় নেই। মাকে কিন্তু আমার সাথে আমার শ্বশুরবাড়িতে রাখতে পারবো না। শ্বশুরবাড়িতে সত্যি একটা কথা আছে না, যে মেয়ের বাড়ি গিয়ে থাকতে নেই ২ দিন ১ দিন, বা মেয়ের বাড়ি অন্ন খেতে নেই। এটা না সত্যিই একদম বাস্তব সত্য কথা। তবে সব শ্বশুরবাড়ি এরকম হয় না, কিছু কিছু শ্বশুরবাড়ি হয়। তবে বেশিরভাগ শ্বশুরবাড়িটাই মানে এরম ধরনের হয়, যে মেয়ের মা মেয়ের বাবা এসে থাকা খাওয়া পছন্দ করে না, রাখতে পারে না। কিন্তু দেখো যাদের একটা সন্তান, একটা মেয়ে শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে চলে যায়, তাদের মা বাবার কী হবে? বাবা চলে গেলে মা, মা চলে গেলে বাবা, তাদের কাউকে না কাউকে তো দেখতে হবে না। কিন্তু সেটা কিন্তু শ্বশুরবাড়ির লোক মনে করে না।
আমার শ্বশুরবাড়ির লোকও মনে করে না, তো যাকগে সেটাতে কোনো আসে যায় না, যার যেটা মেন্টালিটি ভাবধারা এটাই। আর আমি ওদিকে মাকে তো ১ মাসের মতো রেখে দিলাম, মা কদিন ধরেই বলছে চলে যাই চলে যাই। আমি মাকে সমানে আটকে আটকে রাখছি যে মা তুমি যেও না, থাকো, গরমটাও পড়েছে, এই গরমে গিয়ে বাড়িতে কি করবে, ভীষণ গরম, একটু বৃষ্টি বাদলা হোক, তারপর তুমি যাও, তখন একটু ঠান্ডা ঠান্ডা হবে, তুমি বাড়িতে আরামে থাকতেও পারবে। তো এই বলে বলে মাকে আটকাচ্ছি, কিন্তু মারও সত্যি বাড়ির দিকে না একদম মন ছুটে গেছে, মার আর থাকারই ইচ্ছে নেই। তো দেখো জোর করে তো আর কাউকে আটকে রাখা যায় না, মাকে তো ছাড়তেই হবে। তো এদিকে দেখো বাসন কোসনগুলো মাজা ঘষা করছে, আর তোমাদের দাদাভাই আজকে বাজার যাচ্ছে। তবে আজকে কিন্তু সবজি বাজার বলতে কিছুই হবে না। কথা হয়েছে যে আজকে আলু পোস্ত হবে, আর পেঁপে দিয়ে মুগের ডাল, কাঁচা মুগের ডাল হবে। আর আমাদের পাশে যে সবজিওয়ালাটা বসে, ওকে ওর কাছে না দেখলাম কি সবজি বাজারটা সবই মোটামুটি বিক্রি হয়ে গেছে। তো কুদলি নাম শুনেছো কিনা জানি না, সেই কুদলিটা না তোমাদের দাদাভাইকে দিয়ে আনালাম। অনেক দিন হয়েছে কুদলি ভাজা খাই না। এর আগে না কুদলি ভাজা খেয়েছিলাম পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তা আজকে তো নিরামিষ যেহেতু, সেই জন্য এটা নিরামিষভাবেই করতে হবে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো সেটাই বানাবো কুদলি ভাজাটা। আর আলু পোস্ত হবে, ডাল হবে, আর আজকে না আম টাম কিছুই নেই, তাই আমের চাটনিও হবে না। আর পাঁপড় ভাজবো, মানে আমের চাটনি হলে আর পাঁপড়টা ভাজি না, যেহেতু আজকে আমের চাটনিটা নেই সেই জন্য কিন্তু আমাকে পাঁপড়টা অবশ্যই ভাজতে হবে, কারণ বাড়ির আবার সবাই পাঁপড় ভাজাটা নিরামিষের দিনে খেতে চায়। তো এখানে দেখো আলু পোস্তর জন্য আলুটা কেটে নিচ্ছি, আর তারপরে আলু পোস্ত হয়ে গেলে ছেলেকে খেতে দিয়ে দেবো, ডাল হয়ে যাবে। আর লাস্টে কুদলিটা কাটবো, কারণ কুদলি কাটা খুব ঝামেলার ব্যাপার জানো তো, ভীষণ ঝামেলা, মানে ছোটো ছোটো হয় তো, মানে অনেকটা টাইম লাগে, ধৈর্য ধরে কাটতে হয়। তো সেই জন্য কুদলিটা আবার পরে কাটবো, ওই রান্নাটুকুনি নামিয়ে নিই কেটে কুটে তারপর। তো যাকগে, তো এইভাবে আজকে সকালটার কাজকর্ম সবই চলছে। আর আরেকটা কথা হলো, মাকে সকালবেলা আজকে দিয়েছিলাম সিদ্ধ ভাত, মানে মা কত ২ দিন ৩ দিন ধরেই না, মানে কী বলবো, ফেনা ভাত খেতে চাইছে। তো মা বলে, মানে মার ভীষণ ঠান্ডা লেগেছে, একদিন একটু জ্বরও এসেছিলো, তো সে ওষুধ খেয়েছে, মার কাশি হয়েছে প্রচণ্ড। তো সেই কারণের জন্য মা বলছে মুখে একদম স্বাদ নেই, আমাকে একটু ফেনা ভাত করে দে, আমি কাঁচা তেল দিয়ে খাবো। তো সেই জন্য ২-৩ দিন ধরে মাকে প্রেশার কুকারে একটু ওই লেই সিদ্ধ ভাত করে দিচ্ছি, সেটাই মা আর কি খাচ্ছে। তো ওটা খেয়ে মার বেশ ভালো লাগছে। এই কেটে কুটে গুছিয়ে নিলাম। তো কাটার মধ্যে আলু পোস্ত হবে, পেঁপে দিয়ে ডাল হবে, আর একটু না কুদরি কিনে এনেছি, অনেক দিন ধরে ভাবছি একটু কুদরি খাবো। এই যে তোমরা কি খাও কেউ, কমেন্ট করে জানিও তো। এই দেখো কুদরি, তো এটা একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, শুকনো ভাতে গরম গরম খেতে না খুব ভালো লাগে। তো আজকে নিরামিষই হবে, যেহেতু আজকে শনিবার, সেই কারণের জন্যে। আর আলু পোস্ত হয়ে গেছে, ওই যে ছেলেকে খেতে দিয়েছি আলু পোস্ত দিয়ে ভাত, ঠিক আছে। আর ডালটা ফোড়ন দিলাম, মিষ্টি আলু ভাজলাম, কুদ্রিটা এবার কাটবো, কেটে কুদ্রিটা ভাজলে আমার রান্না হয়ে যাবে। আর রাত্রিবেলার জন্য না চানা ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলাতেই হয়তো করতে হবে, কারণ ভেবেছিলাম রাতে যদি আনতো আজকে সকালে ভেজানোটা কমপ্লিট হয়ে গেলে আজকেই করে ফেলতাম দুপুরবেলা। তো এখন সকালে আনলো, তো সকালে তো আলটা হবে না, ভিজিয়ে একটু বড় হবে, তারপর রাতেই করতে হবে। যতই ভাবি রাতে আর রান্নার ঝামেলায় যাবো না, কিন্তু আমার কপালে ঠিক রাত্রেই ঝামেলা, মানে সত্যি কথা বলছি, কদিন ধরে এমন হয়েছে রাত্রিবেলা হলে না, মানে 8টা সাড়ে 8টা বাজে ভীষণ ঘুম আসে, ভীষণ শরীর টান হয়। কালকে তো রাতে ঘুমিয়েই পড়েছি, 1 ঘন্টার মতো ঘুমিয়েই পড়েছি, ঘুম থেকে উঠে দেখি 9:45 বাজে, তাড়াতাড়ি করে উঠে নিচে এসে গরম জল করা, খাবার জল ভরা, রুটি করা, এইসবগুলো আবার করলাম। রাতে রান্নাটা করা ছিল যেহেতু, ছোলার ডাল করে রেখেছিলাম। তো যাকে আপাতত এখন ডালটা নামিয়ে বুদ্ধিটা কাটতে বসবো, ঠিক আছে চলো। তো একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, টুকটাক বাসন ছিল সেগুলোকে সব মাজলাম। তো এখানে দেখো এই বক্সগুলো একটু মুছে দিচ্ছি ভেজা ন্যাকড়া দিয়ে, অনেক দিন ধরেই ভাবছি এগুলো মুছবো, ভীষণ তেল কাস্টে হয়ে গেছে, তো মোছা আর একদম হচ্ছে না, তো সেই জন্য আজকে ভাবলাম না মুছে দিই। তো সেই জন্য আজকে দেখো এই মানে বক্সগুলো মুছে দিচ্ছি। আর ওদিকে মানে আমার এই পিছন দিকে যে হাতাখুন্তি ঝোলানো টাইলসটা রয়েছে আর কি, দেয়ালটা, সেটাও ভালো করে আজকে মুছে দেবো। ওদিকে সাবান টাবান কিছু আর দিলাম না,
না। আর এমনি প্লেন আর কি মুছে দেবো আর কি, মুছে টুচে দিলে অনেকটা আমার কাজ হবে, গ্যাস ট্যাসও মুছে দেবো। যেহেতু নিরামিষ অতটা সাবান টাবান দিয়ে আর মোছামুছির ব্যাপার নেই, প্লেন জল ন্যাকড়া দিয়ে মুছে দিলেই হবে। তো এদিকে মাকে বললাম একটু ভিডিওটা করে দাও, মা দেখো ভিডিও করে দিচ্ছে আর আমি ঝপাঝপ এগুলো একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। বেশ অনেক দিন হয়েছে মোছামুছি করি না, একটু তেল কাস্টের মতো হয়েছে, তো সেই জন্য আর কি এগুলো আর কি মুছে দিচ্ছি একটু। তো এটা করে নিয়ে তোমাদের একবারে রান্না বান্নাটাও দেখিয়ে দেবো। আমার এমনি সমস্ত রান্নাই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর একদম বারান্দাটা ধুয়ে তারপর চলে যাবো। আর আজকে আবার ডাস্টবিন বালতিটাও ফেলতে হবে, কারণ 2-3 দিনের ওপর হয়ে গেছে ডাস্টবিন বালতিটা একদম ভরে গেছে। তো ডাস্টবিন বালতিটাও একটুখানি মানে মানে করবো, কী বলে, ধুয়ে ডাস্টবিন বালতিটা ফেলে দেবো। আর আজকে আবার উঠোন পরিষ্কার করার একজন লোক লাগানো হয়েছে, উঠোনটাও পরিষ্কার করানো হচ্ছে, তাদেরকে আবার চা বিস্কুট দিলাম। এই সব টুকটাক করতে করতে মানে ঘড়িতে প্রায় 2টোর মতন বেজে গেল। তো এদিকে দেখো গ্যাস ট্যাস সমস্ত একদম মুছে কমপ্লিট। যেহেতু নিরামিষ সাবান দিয়ে আর কিচ্ছু মুছলাম না, এমনি ন্যাকড়া দিয়ে ভালো করে আর কি মুছে নিলাম। এখানে এখানে ভাত করেছি, এখানে মিষ্টি আলু ভাজা, এখানে আলু পোস্ত, ঠিক আছে, আর এটা হলো পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল, ঠিক আছে, আর এটা হলো কুদলি ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ঠিক আছে। এই হলো রান্না, আর এই হলো পাঁপড় ভাজা। তো এই দেখো ফ্রিজটা এখন একটু মুছে নিচ্ছি, অনেক দিন হয়েছে ফ্রিজটা মোছা হয় না, তো ফ্রিজটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো একবার ভেবেছিলাম রাত্রিবেলার দিকেই মুছবো, কিন্তু সত্যি কথা বলছি চাটা করার পরে এত শরীর টায়ার্ড আর ক্লান্ত হয় যে তখন আর কোনো কাজ করতে না ইচ্ছা হয় না। এইটা হয়েছে বেশ কিছুদিন ধরে, মানে গরম পড়ার পর থেকে না এরকম হয়েছে। তো সেই কারণের জন্য এখনই দেখো ফ্রিজগুলো সমস্ত আর কি মুছে দিচ্ছি, রাতের জন্য আর কোনো কাজ রাখবো না। আর রাত্রিবেলার জন্য চানাটা ভেজানো আছে, চানাটা হয়তো সন্ধ্যের পরেই করে ফেলবো। আর টিভি দেখতে আসার আগে, মানে একটু সিস্টেমটা না গরমের জন্য একটু চেঞ্জ হয়েছে। কদিন ধরেই কী হয়েছে, রাত্রি 8:30 বাজলেই ভীষণ ঘুম আসে, ভীষণ ঘুম, যার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো 8:30টায় যদি একটু ঘুমিয়ে পড়ি না, তখন আবার রাত্রিবেলায় ঘুম আসতে চায় না। তো সেই জন্য ঘুমোতে চাই না, কিন্তু কী করবো বলো, ঘুমিয়ে পড়লে আর কী করবো, আর পাখার তলায় শুয়ে শুয়ে আরও যেন আমার ঘুম চলে আসে। তো জাগে এদিকে ফ্রিজগুলো একটু মুছলাম, মুছে টুচে নিয়ে এদিকে তো গ্যাস ফ্যাস সব মুছে কমপ্লিট, উপরে যাব, তারপরে ডাস্টবিন বালতিগুলো ফেলবো। তো ফেলার জন্য আবার জামা কাপড়টাও ছাড়তে হবে, কারণ ডাস্টবিন বালতি ফেলে আর আমি ঘরে ঢুকি না। তো তারপরে গা হাত পা একবার ধুয়ে একটা জামা পরবো, স্নান টান পরে করবো। তো এদিকে দেখো ঘরটা মোছা বাকি আছে, ঘরটা আর কি মুছবো। তো পরে বিছনাপাটি তোলার ইচ্ছা আছে, আজকে বিছনাপাটিটা আমি আবার পরে তুলবো, এখন আর কিছু তোলার টাইম নেই, পরে তুলবো।
তো একদম চান টান করে এসে দেখো আজকে বিছনা তুলছি। আর এই চান করে এসে দেখো এই রেড কালারের ছোট গ্রাউনটা পরলাম, মানে এটা আমার ফ্রক আর কি, সেটা পরলাম। তো অনেকেই না, মানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের অনেকেরই না এই ফ্রকটা খুব পছন্দ করে। তো ভাবলাম চলো সবার পছন্দ মতনই আজকে মানে এই ড্রেসটা পরি। তো সেই কারণের জন্যই কিন্তু এই ড্রেসটা পরলাম। তো এদিকে দেখো চান টান করে এসে চুল টুল কিন্তু কিছুই আশ্রয়নি, মাথার ফাতা কিছু আশ্রয়নি, আগে এসে বিছনাটা তুলছি। কারণ ওই তখন রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে এলাম বলে আর তখন আর বিছনাপাটিতে হাত দিইনি, ঘর মুছে সোজা চানে চলে গেছিলাম। তো এখন এলাম আর এসে দেখো এই ড্রেসটা পরলাম, আর পরে এখন ঝপাঝপ বিছনা ফিছনাগুলো তুলি। তো এই হলো ব্যাপার। মাকে বললাম, মা একটু বারান্দায় দাঁড়াও, আমি বিছনাটা ঝপাঝপ তুলে নিই। আর বালিশ উষাগুলো খুলে দিয়েছি। তো ৪ দিন আগে বালিশ উষাগুলো খুলেছিলাম, আবার আজকে খুললাম। কেন বলো তো? এত গরম পড়েছে না, ঘামে না বালিশ উষাগুলো দিয়ে না কেমন বিচ্ছিরি একটা স্মেল বেরোচ্ছে, সেই কারণের জন্য না বালিশ উষাগুলো সমস্ত খুলে দিলাম। তো এদিকে দেখো চান টান করে এসে কিন্তু ঠাকুর নমস্কার করা হয়ে গেছে। ঠাকুরকে না আমি অনেক বিশ্বাস করি গো, অনেক বিশ্বাস করি। কিন্তু কী বলো তো, যখন আমার সাথে অনেক কিছু কষ্ট হয় মনে, বা অনেক কিছু আমার সাথে অন্যায় হয়েছে বা না অন্যায় হয়, তখন না ভগবানের প্রতি না বিশ্বাসটা আমার একেবারে হারিয়ে যায়। যে সত্যিই কি সে আছে? সত্যিই কি আমাকে সে দেখে? তাহলে আমার আজ এরকম পরিস্থিতি কেন? আমার ঠাকুর যদি থাকতো, তাহলে কি আমার এত বড় ছেলেটা কথা বলতে পারতো না? এটা কি কখনো হয়? ভগবানের কাছে তো কম প্রার্থনা করি না। কিন্তু কি হচ্ছে বলো? কিছুই হচ্ছে না। আমি ইউটিউবে দাঁড়াতে চাই, সেটাও হতে পারছি না। তো আদৌ কি সত্যি ভগবান আছে? কিন্তু আমি জানি ভগবান আছে। কিন্তু যখন জীবনে সব কিছু বিফল হয়ে যায়, সফল কিচ্ছু হয় না, তখন না সমস্ত ভগবানের প্রতি থেকে না মাথায় বিশ্বাসটা উঠে যায় গো। কিন্তু বিশ্বাস যে করি না তা না, বিশ্বাস কিন্তু করি। অনেক কিছুতে আমি প্রমাণও পেয়েছি যে সে আছে, সে আছে, সে থাকবে, সে সবসময় থাকবে। বিশ্বাস কিন্তু আমি করি। কিন্তু কি বলো তো, মাঝে মাঝে না মাথাটা এত খারাপ হয়ে যায়, পাগল পাগল মতো হয়ে যায়, যে আর কোনো কিছু না বিশ্বাস করতে ভালো লাগে না। আর সত্যি কথা বলছি, মানুষকে তো আর এখন বিশ্বাসই করতে পারি না। সমস্ত মানুষের প্রতি না আমার একটা অবিশ্বাস এসে গেছে। সব মনে হয় কি সব মানুষ এখনকার যুগে স্বার্থবাদী, বেইমান, এরকম মনে হয়। কোনো মানুষকে বিশ্বাস করে কোনো কথা বলা, সুখ দুঃখ শেয়ার করা, কোনো কিছুই যেন আমি আর এখন করতে পারি না। আমার যেন মনটা না কিরকম অন্যরকম হয়ে গেছে। কিন্তু সত্যি বলছি, আমি না এরকম মানুষ ছিলাম না। আমি মানুষকে খুব বিশ্বাস করতাম। মানুষকে চট করে মানুষ কিছু করলে তার জন্য মন গলে যাওয়া সব হতো। কিন্তু এখন ইদানিং ১ বছর ১.৫ বছর ধরে মনটা আমার এইরকম হয়ে গেছে। কারোর প্রতি আর বিশ্বাস ভরসা করতে পারি না। মানে সত্যি কথা, ছেলে আর মা ছাড়া না সত্যি কথা আমি কাউকে জানি বিশ্বাস করতে পারি না, ভরসা করতে পারি না। মনে হয় কি কেউ বোধহয় আমার ভালো চায় না, সবাই আমার খারাপ চায়, এরকম মনে করি। আর তখন না ঠাকুরের প্রতি খুব কষ্ট হয়, রাগও হয়, যে ঠাকুর তুমি আমাকে একটু দেখো। কিন্তু আমি জানি সে আছে, এটুকুনি আমি জানি সে আছে। সে না থাকলে কখনো সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, অমাবস্যা পূর্ণিমা হতো না, নদীতে জোয়ার ভাটা হতো না। এটুকুনি আমি মানি, তাই না বলো? কিন্তু ওই যে বলবো, মনটা যখন খুব খারাপ হয়ে যায় তখন আর বিশ্বাস তাকে আর করতে ইচ্ছা করে না, অবিশ্বাসে পরিণত হয় সব কিছু, কিচ্ছু আর ভালো লাগে না। তো পুজো পাইল তো আমি করি সব কিছু, আগে অনেক করতাম গো, এখন সত্যি কথা অনেকটা কমে গেছে। মানে করার সময় সুযোগটা পাই না, কিন্তু মনের মধ্যে বিশ্বাস ভক্তিটা রাখি। এই হলো কথা। তো ওইদিকে দেখো বিছনা টিছনা তুললাম, বালিশ উষান লাগালাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি। তো মাকে কুর্তিটা দিলাম, কুর্তিটা না সাইড দিয়ে একটু ছিঁড়ে গেছে। তো মা আমাকে বাড়ি থেকে আসার পরেই বলেছিল, তোর যদি কিছু ছেঁড়া টেরা থাকে আমায় দিস, সুই সুতো দিয়ে আমি সেলাই করে দেবো। মা না খুব ভালো সেলাই টেলাই করতে পারে।
মানে এত সুন্দর সেলাই করে, চট করে ছেড়ে না, এত ভালো সেলাই করে। তো সেই কারণের জন্য না দেবো দেবো করে না আর দেওয়া হয়নি। তো আজকে জামাটা চোখের সামনে নিতে গিয়ে ভাঁজ করতে গিয়ে খেয়াল হলো যে কুর্তিটা তো সাইড দিয়ে ছিঁড়ে গেছে। তো মা থাকতে থাকতে মাকে দিয়ে একটু সেলাই করিয়ে দিই। তো মাকে বললাম ঠিক আছে দাঁড়াও, জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপর তোমাকে সুতো দিচ্ছি, তুমি তারপর আমাকে একটু সেলাই করে দাও। তারপর কটা ব্লাউজেরও হুক ছিঁড়ে গেছে। তো মা বলছে তাহলে হুক এনে দিবি, আমি সেলাই করে দেবো। তো সেটাই, সেসব কথাগুলো বলছি। আর জামা কাপড়গুলো দেখো ঝপাঝপ ভাঁজ করছি। তো এদিকে দেখো বারান্দায় এসে এখন চুলটা আঁচড়াচ্ছি। ঘরে না তো রোজই আঁচড়াই, তারপর মাও চুল আঁচড়ে দেয়। তো আজকে মনে হলো যে না, একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখি, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাও আঁচড়াই। তো সেই জন্যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চুলগুলো আঁচড়াচ্ছি। বেশ ভালো লাগছে, একটু ঠান্ডা হাওয়া মতনও আসছে, মেঘলা মেঘলা আকাশ হয়েছে, আর ঘড়িতে মোটামুটি এখন 4টে মতন বাজে। তো ভাবলাম কি যে কি আর বলবো তোমাদের, মানে মেঘলা মেঘলা আকাশ দেখলে না মনে হয় কি এই বোধহয় বৃষ্টি আসছে, এই মনে হয় বৃষ্টি আসছে। আদৌ কিন্তু কিছুই না, কিন্তু তবুও আমার মনে হচ্ছে বৃষ্টি আসছে। সত্যি কথা, বৃষ্টির জন্য না হাহাকার করছি, কিন্তু বৃষ্টির বও নেই। তো যাকে চুলটা কোনো রকম একটু আঁচড়ে নিলাম, নিয়ে দেখো চুলে ক্লিপ লাগাচ্ছি, আর এদিকে ঘরে গিয়ে একটু সিঁদুর টিঁদুর। তো এদিকে দেখো ছেলের জন্য দুধ নিয়ে এলাম, আর বোনভিটা আর কেলক্স। তো এখন তোমাদের দাদাভাই আবার কমপ্ল্যানটা আনছে না, বোনভিটাই আনছে। তো বোনভিটাটা দিয়ে ছেলেকে দুধ কেলক্সটা খেতে দেবো। এই দেখো ওয়েদারটাও মানে হাওয়া আছে, গাছের পাতা টাতা নড়ছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই, একদম যা তা অবস্থা। তো গরম, এত গরম, বাবারে বাপ। চলো নিচে যাই। তো এইমাত্র ছাদে এলাম। আর ছাদে এলাম কেন, সব জামা কাপড় না চানের সময় কেচি ধুয়ে মেলে দিয়েছিলাম, আর ছেলেকে এখন খেতে দিয়ে এলাম নিচে। দিয়ে আমি বললাম না ছাদে যা, কি হচ্ছে বলো তো, ছাদে এত হাওয়া দিচ্ছে, ওই দেখো নাইটি কোথায় গিয়ে পড়েছে। মেন রাস্তায় যদি পড়ে না, ওই নাইটিকেও তুলে নিয়ে চলে যাবে। সেই দিনও না এরকম হয়েছে। সেদিন এরকম হয়েছে, নাইটি এরকম চলে গেছে তারের মধ্যে, জানো তো। তারপর সেই নাইটি তোমাদের দাদা আবার মানে বড় লাঠি দিয়ে পেরেছে। তার জন্য ভাবলাম দরকার নেই, দিন থাকতে থাকতে নাইটি ফাইটিগুলো তুলে নিয়ে যাই, ওই জন্যই তুলতে চলে এসেছি নাইটিগুলো। আর ঘড়িতে বাজে এখন 6টা। এই তো 6:45 খেয়ে উঠলাম, খেয়ে উঠে ছেলের জন্য নিয়ে এলাম দুধ কেলক্স, এনে তারপরে এই এলাম একটু গিয়ে রেস্ট করব। আর পাচ্ছি না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আর পাচ্ছি না। আর ওয়েদারটা ভালোই আছে, তুমি বৃষ্টির কোনো লক্ষণ নেই, মানে একদম আতা অবস্থা। চলো তোমাদের একবার দেখিয়ে দিই ওয়েদারটা। এই দেখো ওয়েদারটাও মানে হাওয়া আছে, গাছের পাতা টাতা নড়ছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই, একদম যা তা অবস্থা। তো গরম, এত গরম, বাবারে বাপ। চলো নিচে যাই। তো ছাদের থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো সবই ভেজা, একটাও শুকোয়নি, মানে গলার কাজটা পুরো ভেজা। তো সেই জন্য ভাবলাম যে এগুলো একটা কাজ করি, জামা কাপড়গুলো একটুখানি বারান্দা দিয়ে মেলে দিই, কাল সকালে তুলে নেব। তো সেই কারণের জন্য বারান্দা দিয়ে মেলে দিচ্ছি সমস্ত। আর দেখতেই পাচ্ছ সূর্যের অস্ত কিন্তু সব চলে গেছে, ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি বাজে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।